হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা জানো আমরা পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাকে টার্গেট করি যেগুলো 2026-এ হবে, যেমন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষা, পঞ্চায়েত। এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে একটা সিরিজ শুরু করেছিলাম, নাম দিয়েছিলাম জিকে ক্যাপসুল সিরিজ। আজকে তার 3 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা প্রচন্ড গুরুত্বপূর্ণ কয়েকটা ক্লাস বা কোয়েশ্চেন আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, আমরা যারা এসএসসির প্রিপারেশন তোমরা করছো, এসএসসি এমটিএস বা সিজিএল বা যে কোনো পরীক্ষার জন্য, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিরিজ, ক্লাস সিরিজ আমি শুরু করতে চলেছি। প্রত্যেক রবিবার দুপুর 12টার সময় তোমাদের এই ক্লাসটা হবে, যেখানে সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউ আলোচনা করব। সাবজেক্ট ওয়াইজ পিওয়াইকিউ বলতে কি, এসএসসি জিডি রিসেন্টলি পরীক্ষা হয়েছে, তো সেখানে যেমন প্রথম ক্লাসটা হবে পলিটির যতগুলো কোয়েশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে হয়তো হিস্ট্রির যতগুলো কোয়েশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এরকম একটা ওয়ান শটের ক্লাস আমি তোমাদেরকে দেব, সেটা শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য। চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক। ভারতীয় সংবিধান ড্যাশ কর্তৃক গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান কে গৃহীত করেছিল? সেটা হচ্ছে ভারতের গণপরিষদ। কে করেছিল? ভারতের গণপরিষদ। আচ্ছা, যদি প্রথমেই প্রশ্ন আসে যে গণপরিষদের গঠনটা কবে হয়েছিল, এটা হয়েছিল 1946 সালে। কবে হয়েছিল? 1946। এবং এটা যখন গঠন হয় তখন এটার প্রেসিডেন্ট কে ছিল? তখন এটার প্রেসিডেন্ট ছিল কে? সচিদানন্দ সিনহা। নামটা মনে রাখবে, সচিদানন্দ সিনহা। তিনি ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট। পরবর্তী ক্ষেত্রে পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তার সাথে দুটো নাম মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাডভাইজার কে ছিল? অ্যাডভাইজার, তার নাম হচ্ছে বি এন রাও, পরামর্শ দাতা। এবং ভাইস প্রেসিডেন্ট ছিল আমাদের এইচ সি মুখার্জি। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গণপরিষদ। গণপরিষদের বিভিন্ন ধরনের কমিটি তৈরি করেছিল সংবিধান তৈরি করতে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কমিটিটার নাম হচ্ছে ড্রাফটিং কমিটি। নাম কি? ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 29শে আগস্ট 1947। 29শে আগস্ট 1947 এই ড্রাফটিং কমিটি কিন্তু সংবিধানের খসড়া তৈরি করেছিল। এবং এই কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর। নামটা মনে থাকবে, ডক্টর বি আর আম্বেদকর। এছাড়াও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কমিটি ছিল, সেগুলো মনে রাখার একটা আমি সহজ পদ্ধতি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি কোথাও ইউনিয়ন শব্দটা পাও কোনো কমিটির মধ্যে, যদি পাওয়ার ক্ষমতার এই শব্দটা তোমরা পাও, বা যদি তোমরা কনস্টিটিউশন শব্দটা পাও, এই তিনটা শব্দ যদি পাও, তাহলে উত্তর করবে জে এল নেহেরু বা জওহরলাল নেহেরু। আচ্ছা, যদি তোমরা কোথাও প্রভিন্স শব্দটা পাও, প্রভিন্স, তাহলে সেটা হবে তোমার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, যদি এই শব্দটা পাও। আচ্ছা, যদি ফান্ডামেন্টাল রাইট এবং মাইনরিটি, এই দুটো শব্দ পাও, ফান্ডামেন্টাল রাইট প্লাস মাইনরিটি, তাহলে এই কমিটিটার হেড হচ্ছে কে? সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু যদি বলা হয় শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট কমিটির অধ্যক্ষ কে ছিল, তার নাম হচ্ছে জে বি কৃপলানি। জে বি কৃপলানি। আর যদি বলা হয় শুধুমাত্র মাইনরিটি কমিটির হেড কে ছিল, এইচ সি মুখার্জি। এইচ সি মুখার্জি। ঠিক আছে, নামটা মনে থাকবে। যদি মাইনরিটির জন্য হয় এইচ সি মুখার্জি, যদি ফান্ডামেন্টাল রাইটের জন্য হয় জেবি কৃপলানি, আর যদি দুটো একসাথে হয় তাহলে মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল। এই যে গণপরিষদ ছিল, আমাদের গণপরিষদের টোটাল 11টা বৈঠক হয়েছিল। ঠিক আছে, কতগুলো বৈঠক হয়েছিল? 11টা বৈঠক হয়েছিল। এবং এই বৈঠকের মাধ্যমে 26শে নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 আমরা কি করেছিলাম? আমাদের সংবিধানকে অ্যাডাপ্ট করেছিলাম। এবং 26শে জানুয়ারি 1951 এখানে আমরা পুরোপুরি ইনঅ্যাক্ট করেছিলাম, কার্যকরী করেছিলাম। ঠিক আছে, এটা মনে রাখ। নেক্সট কোয়েশ্চেন দেখো।
ইংরেজরা ভারতে তাদের প্রথম কারখানাটি কোথায় স্থাপনা করেছিল? বোম্বে, সুরাট, সুতানোটি নাকি মাদ্রাজ? তো ইংরেজরা তাদের প্রথম যে কারখানা সেটা কোথায় করেছিল? সুরাটে করেছিল। কোথায় করেছিল? সুরাটে করেছিল। আচ্ছা, যদি আমরা দেখি ভারতে যে ইউরোপীয়দের আগমন, প্রথমে কারা এসেছিল? পর্তুগালরা এসেছিল। ঠিক আছে, এগুলো একটু ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আজকাল হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে কারা এসেছিল বাবু? পর্তুগালিরা। পর্তুগালিরা এসেছিল। তারপর কারা এসেছিল? হল্যান্ড থেকে, ডাচ, মানে যারা নেদারল্যান্ড থেকে এসেছিল। তারপর এসেছিল ব্রিটিশ। আর ব্রিটিশের পর কারা এসেছিল? ড্যানিশ, মানে ডেনমার্কের যারা ব্যবসা করতে এসেছিল, ডেনমার্ক। তারপর এসেছিল তোমার ফ্রান্স। সবার আগে এসেছিল পর্তুগাল, আর সবার শেষে পর্তুগালিরাই গেছিল। তো এখন কোশ্চেন হচ্ছে আমাদের ইংরেজদেরকে নিয়ে। আচ্ছা, ইংরেজদেরকে নিয়ে যখনই কোশ্চেন হবে তখনই মাথায় রাখবে 31শে ডিসেম্বর 1600 সাল, 31 ডিসেম্বর 1600, ঠিক আছে, এই সময় মহারানী এলিজাবেথ প্রথম, কে? মহারানী এলিজাবেথ প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে পাঠায় কিসের জন্য? ব্যবসা করার জন্য ভারতে পাঠায়, এবং 15 বছরের জন্য মনোপলি দিয়ে দেয়। মনোপলি মানে কি? মনোপলি মানে হচ্ছে কোনো একটা কিছু জিনিস বা কোনো একটা কাজ কোনো ব্যক্তি একাই করছে। যেমন ভারতে মানে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ব্যবসা একমাত্র মানে ব্রিটিশ বা ব্রিটেন থেকে কে করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অন্য কোনো কোম্পানি করছিল না ব্রিটেন থেকে। তো তাদেরকে কি করেছিল? 15 বছরের মনোপলি দিয়েছিল। 1609, 1609 মনে রাখবে জেমস প্রথম, তিনি কি করেছিলেন? এই মনোপলিটাকে অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিয়েছিলেন। অনির্দিষ্ট কালের জন্য মানে কোনো একটা পার্টিকুলার সময় দেয়নি, অনির্দিষ্ট কালের জন্য বাড়িয়ে দিয়েছিল। ভারতে ব্যবসা করার জন্য 1608 সালে, এর একটু আগে মনে রাখবে, 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কে এসেছিল? ক্যাপ্টেন হকিন্স। ক্যাপ্টেন হকিন্স এসেছিল কিসের জন্য? পারমিশন নেওয়ার জন্য জাহাঙ্গীরের কাছে, যাতে তারা ব্যবসা করতে পারে। কিন্তু জাহাঙ্গীর সেখানে তাকে ফিরিয়ে দেয়, রিজেক্ট করে দেয়। এই রিজেক্ট করে দেওয়ার পরেও 1608 সালেই তারা কিন্তু ভারতের যে সুরাট বলে জায়গাটি রয়েছে সেখানে একটা ফ্যাক্টরি তৈরি করে, কিন্তু সেটা ছিল কি? বেআইনি ফ্যাক্টরি। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে 1613 সালে এটার পারমিশন তারা পায়। 1613 সালে এটার পারমিশন পায়। 1615 সালে ভারতে এসেছিল কে? ক্যাপ্টেন টমাস রো। তাকে আবার পারমিশন দিয়েছিল কে? জাহাঙ্গীর। এটা মনে রাখবে। আচ্ছা, 1611 সালটা একটু মনে রাখবে, কারণ সেই সময় আমাদের যে পূর্ব তট রয়েছে ভারতের, মসুলিপট্টনম, সেখানে তারা একটা ফ্যাক্টরি তৈরি করে, এবং এটা ছিল অফিসিয়াল ফ্যাক্টরি কাদের? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক আছে, আচ্ছা, 1641 সাল, মনে রাখবে টাইমটা, 1641, মাদ্রাসে ফোর্ট সেন্ট জর্জ তারা স্থাপনা করে। ফোর্ট সেন্ট জর্জ, এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি প্রথম কেল্লা বা ফোর্ট। এবং 1611 সালে ব্রিটেনের রাজকুমার চার্লস দ্বিতীয়র সাথে পর্তুগালির রাজকুমারী ক্যাথরিন, এই দুজনকার বিয়ে হয়, এবং পর্তুগালিরা বর্পণ হিসাবে ব্রিটিশদেরকে কি দিয়েছিল জানো? বম্বেকে দিয়ে দেয়। আমাদের যে বর্তমানে মুম্বাই রয়েছে সেই মুম্বাইকে দিয়ে দিয়েছিল বর্পণ হিসাবে। পরবর্তী ক্ষেত্রে এই যে চার্লস দ্বিতীয়, সে ভাবছে আমি মুম্বাইটাকে নিয়ে করবোটা কি, তখন সে কি করলো? ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে তাদেরকে ভাড়ায় দিয়ে দিল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে এই সিকোয়েন্সটা। নেক্সট, জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম পণ্য কোনটি? জিআই ট্যাগ প্রাপ্ত ভারতের প্রথম পণ্য কোনটি? সেটা হচ্ছে আমাদের দার্জিলিং টি বা দার্জিলিং এর চা। 2004-2005 এরকম সময় এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়। আচ্ছা, জিআই ট্যাগ থেকে মনে রাখবে 2026-এ কারা কারা জিআই ট্যাগ পেয়েছে?
2026-এ যারা যারা জিআই ট্যাগ পেয়েছে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন বর্তমানে 2026 সালটাকে আমরা যদি ধরি, 650-র বেশি প্রোডাক্ট রয়েছে যারা জিআই ট্যাগ পেয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড এবার একটু গুরুত্বপূর্ণ রয়েছে। ঝাড়খণ্ডের কেশরিয়া কলাকন্দ, কেশরিয়া কলাকন্দ এক ধরনের মিষ্টি, এটা জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, বারুনি পেন্টিংস, বারুনি পেন্টিংস এটা জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, আরেকটা এখানকার বাঁশের তৈরি যে প্রোডাক্ট ব্যাম্বো ক্রাফট, এগুলোও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে ঝাড়খণ্ড থেকে। আচ্ছা, যদি বলা হয় আর অন্য কোন জায়গা থেকে পেয়েছে, বিহার থেকে পেয়েছে পিদিয়া পেন্টিং, এখানকার এক ধরনের চিত্রশিল্প পিদিয়া পেন্টিং, যে ভোজপুরি পেন্টিং রয়েছে তাদের এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশের জারি শাড়ি, এটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, ত্রিপুরার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ত্রিপুরার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটার নাম হচ্ছে সারিন্দা, এটা এক ধরনের তোমার তারযুক্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা তোমার জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, তামিলনাড়ুরটা মনে রাখবে, তামিলনাড়ুর ক্ষেত্রে হচ্ছে তোমার ওরায়ুর কটন শাড়ি, কটন শাড়ি, এবং এখানকার এক ধরনের গুড় যেটা জিআই ট্যাগ পেয়েছে যেটাকে বলা হয় কবিন্দপ আদি, আদি, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ 2026-এ কোনো জিআই ট্যাগ পায়নি, 2025-এ কতগুলো জিআই ট্যাগ পেয়েছে, যেমন নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ, বারুইপুরের পেয়ারা, বারুইপুরের পেয়ারা, তাছাড়া হচ্ছে তোমার কামারপুকুরের সাদা বোঁদে, তাছাড়া হচ্ছে তোমার যেমন ছানা বড়া, ছানা বড়া কোথায় বিখ্যাত বলো, কমেন্টে জানাবে। আরেকটা হচ্ছে রাঁধুনি পাগল চাল, রাঁধুনি পাগল চাল, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের লিটারেসি রেট সেটা হচ্ছে আমাদের 77%, অ্যাকচুয়ালি অরিজিনালি যদি দেখি 76.26%, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লিটারেসি রেট। তার মধ্যে মেল লিটারেসি রেট হচ্ছে তোমার 81.69% এবং ফিমেল লিটারেসি রেট হচ্ছে আমাদের 70.54%, এটা একটা বেসিক। আচ্ছা, পপুলেশনের দিক থেকে যদি আমরা দেখি, পপুলেশনের দিক থেকে আমরা 4 নাম্বার স্টেট, প্রায় 9.13 কোটি জনসংখ্যা রয়েছে, এবং ডেনসিটি, পপুলেশন ডেনসিটি যদি আমরা দেখি 1029, যেটা হচ্ছে তোমার সেকেন্ড পজিশন। ফার্স্ট পজিশনে রয়েছে বিহার, সেকেন্ড পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গ। আচ্ছা, পশ্চিমবঙ্গে যদি সেক্স রেশিওর কথা বলা হয় সেটা হচ্ছে 950 অনুপাত 1000, মানে 1000 জন পুরুষে 950 জন মহিলা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন উপজাতীয় ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো কর্তৃক বিপন্ন হিসাবে গণ্য করা হয়েছে? তো এটা হচ্ছে আমাদের কুরুখ ভাষা। আচ্ছা, পশ্চিমবঙ্গে যে দ্রাবিড় জনগোষ্ঠীর মানুষরা রয়েছে, দ্রাবিড় ভাষা গোষ্ঠীর যারা মানুষ রয়েছে, যে উপজাতি রয়েছে, তাদের এক ধরনের ভাষা হচ্ছে কুরুখ ভাষা, এবং এদের যে লিপিটা রয়েছে সেই লিপিটাকে বলা হয় টোলং সিকি, টোলং সিকি এই লিপিটার নাম, ঠিক আছে। কোন কোন জায়গায় এই ভাষাটা বলা হয়, যেমন আলিপুরদুয়ার এই সাইডে এই ভাষাটা বলা হয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কাদের দুর্দশা তুলে ধরেছে, বাংলার কারিগর নাকি নীল চাষি? এটা হচ্ছে নীলকর না করে করো নীল চাষি, নীল চাষি, ভূমিহীন শ্রমিক নাকি উপরের সবকটি? আচ্ছা, নীলদর্পণ নাটকটা কিসের দুঃখ তুলে ধরেছে? নীল চাষিদের, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় নীল চাষ বা তোমার নীল বিদ্রোহ কবে হয়েছিল? নীল বিদ্রোহ আমাদের এখানে দেখা গিয়েছিল 1859-60 সালে, 1859-60 এরকম সময়। এটাতে নেতৃত্ব দিয়েছিল কে? দিগম্বর বিশ্বাস আবার বিষ্ণু বিশ্বাস, দুজন, দিগম্বর এবং বিষ্ণু বিশ্বাস, এই দুজন নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এরকম বিভিন্ন না আমাদের ট্রাইবাল কিছু বিদ্রোহ রয়েছে, তো এই বিদ্রোহগুলো থেকে কোশ্চেন আসে। যেমন একটা বিদ্রোহ ধরো তোমার আছে চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ,
এটা হয়েছিল 1766 থেকে 1800 সাল পর্যন্ত। এটা নেতৃত্ব কে দিয়েছিল? দুর্জন সিং, নামটা মনে রাখবে, দুর্জন সিং নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, ঠিক একই রকম যদি তোমাদেরকে বলা হয় কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ পরীক্ষায় খুব আসে। এটা 1831 থেকে 32, 1831 থেকে 32 আমাদের যে ছোটনাগপুর মালভূমি এলাকা রয়েছে সেখানে হয়েছিল। বিন্দা রায় মালানি বলে একজন ব্যক্তি, বিন্দা রায় মালানি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, যদি বলো যে পাইকা বিদ্রোহ, পরীক্ষায় খুব আসে পাইকা বিদ্রোহ, পাইকা বিদ্রোহ কোথায় হয়েছিল? উড়িষ্যাতে হয়েছিল। বক্সি জগবন্ধু, নামটা মনে রাখবে, পরীক্ষায় খুব আসে, জগবন্ধু, তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই বিদ্রোহটার। এবং এই বিদ্রোহটা যদি বলা হয় কত সালে হয়েছিল? 1817 সালে হয়েছিল, উড়িষ্যাতে হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। প্রতি বছর ড্যাশ তারিখে আন্তর্জাতিক গ্রীষ্মমণ্ডলীয় দিবস পালন করা হয়? এটা হচ্ছে 29শে জুন। কোন আইনের মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? কোন অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল বলো? এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, কোন অ্যাক্টের মাধ্যমে করা হয়েছিল? সেটা হচ্ছে আমাদের 1813 যে রিনিউয়াল অ্যাক্ট রয়েছে সেখানে। শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বাজেট, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে দূর করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে দূর করার জন্য কি করেছিল? চা এবং চায়নাতে ব্যবসা করার অনুমতি ছাড়া বাকি সমস্ত কিছুতে তাদের মনোপলিকে হাটিয়ে দিয়েছিল। মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শুধুমাত্র চা এবং চায়নাতে ব্যবসা করার মনোপলি ছিল, বাকি অন্য কোনো কিছুতে মনোপলি ছিল না। এবং যে খ্রিস্টান মিশনারি রয়েছে, তাদেরকে তাদের যে ধর্ম, তাদের ধর্মটাকে প্রচার করার অনুমতি দেওয়া হয় এই অ্যাক্টের মাধ্যমে। আচ্ছা, 1777-এর রেগুলেটিং অ্যাক্ট, এটা হচ্ছে প্রথম অ্যাক্ট যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এসেছিল বা ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে এসেছিল। এই অ্যাক্টের মাধ্যমে 1774 সালে আমাদের কলকাতাতে একটা সুপ্রিম কোর্টের স্থাপনা হয়। সুপ্রিম কোর্টের স্থাপনার মেন কারণ কি জানো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মচারী ছিল তারা চুরি করছিল, সেটার জন্য এখানে স্থাপনা করা হয়। এবং এই কোর্টের চিফ জাস্টিস ছিল এলিজা ইমফে, মনে রাখবে। 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের কথা যদি তোমাদেরকে বলি, এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুটা ভাগে ভাগ করেছিল, একটার নাম দিয়েছিল বিওডি আর একটার নাম দিয়েছিল বিওসি। বিওডির কাজ ছিল ব্যবসাটাকে দেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আর এদের কাজ ছিল পলিটিক্সকে দেখা। ঠিক আছে, আচ্ছা। 1833, 1833-এ যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে বেঙ্গলের যিনি গভর্নর জেনারেল ছিলেন তাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয় 1833-এর অ্যাক্টের মাধ্যমে। এবং এই অ্যাক্টের মাধ্যমেই ল কমিশনের স্থাপনা হয়েছিল, ল কমিশনের স্থাপনা হয়, মনে রাখবে। নেক্সট, ভারতের কতগুলো রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? 2টা, 5টা, 10টা নাকি 8টা? আচ্ছা, পশ্চিমবঙ্গের যদি বর্ডার হিসাবে আমরা দেখি তাহলে আমাদের টোটাল 5টা রাজ্য পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করছে। 5টা রাজ্য কে কে? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, 3টা রাজ্য পেয়ে গেলে। উপরে একটা সিকিম, আর এদিকে রয়েছে আমাদের আসাম। এই 5টা রাজ্য পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ার করছে। আর যদি দেশের কথা বলি, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 3টা দেশ পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করছে। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে প্রথমত কোশ্চেন আসবে যে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কে? ঝাড়খণ্ড, হাইয়েস্ট বর্ডার শেয়ার করে ঝাড়খণ্ড, আর লোয়েস্ট বর্ডার শেয়ার করে হচ্ছে তোমার সিকিম। প্রথমত এই কোশ্চেনটা আসবে। আচ্ছা, যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ নর্থ থেকে সাউথে এই ডিস্টেন্সটা কত কিলোমিটার, এই ডিস্টেন্সটা মনে রাখবে সেটা হচ্ছে প্রায় 623 কিলোমিটার। কত? 623 কিলোমিটার। এবং পূর্ব পশ্চিমে যে বিস্তার রয়েছে সেটা হচ্ছে প্রায় আমাদের 320 কিলোমিটার। প্রথমত এটা মনে রাখবে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কি গেছে? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। কটা রাজ্যের উপর দিয়ে গেছে, সরি কটা জেলার উপর দিয়ে গেছে? 4টে জেলার উপর দিয়ে গেছে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান।
তাহলে কটা গেছে? এক হচ্ছে নদিয়া, দুই বাঁকুড়া, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে পুরুলিয়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। এই পাঁচটা জেলার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে। নদিয়ার মধ্যে কৃষ্ণনগর আর ধুবিলিয়া, কৃষ্ণনগর আর ধুবিলিয়া। বাঁকুড়ার মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে গঙ্গাজলঘাটি, বড়জোড়া। পুরুলিয়ার মধ্যে আদ্রা, জয়পুর। আর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের মধ্যে হচ্ছে গুসকরা, আউসগ্রাম, দুর্গাপুর প্রভৃতি জায়গার উপর দিয়ে গেছে। আচ্ছা, বর্ডারের কথা যখন আসবে, আমাদের যে আন্তর্জাতিক বর্ডার সেটা হচ্ছে বাংলাদেশের সাথে রয়েছে, এবং বাংলাদেশের সাথে আমরা সর্বোচ্চ সীমানা শেয়ার করি, সর্বোচ্চ সীমানা শেয়ার করি, এটা কিন্তু মনে রাখবে। সর্বোচ্চ সীমানা শেয়ার করছে, ঠিক আছে, কার সাথে? বাংলাদেশের সাথে। প্রায় যদি আমরা দেখি বাংলাদেশের সাথে তোমার 14,84,8,460 বর্গ কিলোমিটার বর্ডার আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে, মানে 2217 কিলোমিটারের মতো আমরা বর্ডার শেয়ার করি। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়ে যায়? এটা হয়েছিল 1992 সালে। কবে হয়েছিল? 1992। এটা সরি 90 করা রয়েছে, এটা 1992 করে নেবে, 1992 ভাগ হয়। এখানে একটা জিনিস মনে রাখবে, 1948-এ 1948 সালে আমাদের বিহারের একটা মহকুমা ইসলামপুর, ইসলামপুর, এটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিনাজপুর রয়েছে তার সাথে যুক্ত হয়। এবং 1956 সালের 1 নভেম্বর, 1 নভেম্বর আমাদের পুরুলিয়া জেলাটা, যেটা আগে মানভূম নামে পরিচিত ছিল, বিহারের সাথে যুক্ত ছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। একটি নদী সম্পর্কে নিচে কিছু তথ্য দেওয়া হলো, সেখান থেকে এই তথ্যগুলোর মাধ্যমে বলতে হবে যে এখানে কোন নদীর কথা বলা হচ্ছে। এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, রাঁচি মালভূমি থেকে উৎপন্ন। এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরাংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং সোন নদী। আচ্ছা, এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে আমাদের তোমার কোয়েল নদী। এটার উত্তর হচ্ছে কি? এটার উত্তর হচ্ছে আমাদের কোয়েল নদী। এটাও ভুল রয়েছে, এটা কোয়েল নদী হবে। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের আমদানিকৃত পণ্যগুলির মধ্যে কোনটি ছিল এককভাবে বৃহত্তম? এটা হচ্ছে ঘোড়া। সব অ্যান্সার গুলো ভুল দাগ দিয়ে দিয়েছে। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওন্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া বইটির রচয়িতা? এটার নাম হচ্ছে A.L. ব্যাসাম। প্রারম্ভিক বৈদিক যুগে দুটি সভা কি কি ছিল? একটা হচ্ছে সভা, একটা হচ্ছে সমিতি। দুটা মানে অপশন এ এবং বি উভয়ই। আচ্ছা, বৈদিক যুগের সম্বন্ধে যদি বলি, আমাদের কটা বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। অথর্ববেদে সভা এবং সমিতি এই দুটোর উল্লেখ পাওয়া যায়। মানব উন্নয়ন সূচক প্রকাশিত করে কে? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটা সংস্থা রয়েছে, যারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই যে ইন্ডেক্সটা রয়েছে এটা জারি করে থাকে। কে জারি করছে বললাম? HDI। এটা কিন্তু মনে রাখবে। দেখো, ইউএনডিপি করছে। আচ্ছা, দেখো, ইউএনডিপি, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংস্থাটার নাম, ঠিক আছে। স্থাপনা হয়েছিল তোমার 1965 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এই সংস্থাটা দুটা ইন্ডেক্স জারি করে, একটাকে বলা হয় HDI ইন্ডেক্স, আরেকটাকে বলা হয় SDG ইন্ডেক্স। আচ্ছা, HDI ইন্ডেক্স মানে কি? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। কি করে বুঝে যে কোন দেশকে কত র্যাঙ্ক দেওয়া হবে? তিনটা বিষয়ের উপর ভিত্তি করে। এক, লিটারেসি রেট, পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকেও, যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে। লিটারেসি, শিক্ষা, পার ক্যাপিটা ইনকাম, প্রতি ব্যক্তি আয়, এবং লাইফ এক্সপেক্টেন্সি। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কি করা হয়? HDI ইন্ডেক্স জারি করা হয়। আর SDG ইন্ডেক্স জারি করা হয় এই তিনটা বিষয়, তার সাথে এনভায়রনমেন্ট, প্রকৃতি, এইগুলোর উপর ভিত্তি করে জারি করা হয়। তো 2025 সালের HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্কিং কত ছিল বলো?
ভারতের র্যাঙ্কিং ছিল 130। কত ছিল? 130। চলো, এই ছিল আজকের আমাদের ক্লাস, জিকে ক্যাপসুল সিরিজের। এটা ছিল আমাদের 3 নম্বর ক্লাস। প্রত্যেকদিন সকাল 9:15-তে এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে আমাদের এসএসসি জিকে জিএস বাই রাহুল ইউটিউব চ্যানেলে। এবং এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত থাকবে। আর যারা যারা ক্লাস সিরিজটা আমাদের করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা ক্লাস সিরিজটার জন্য অপেক্ষা করছি। রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় আমি লাইভ আসবো এবং তোমাদের সাথে আলোচনা করব আমাদের এসএসসির ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই বলছিলে যে স্যার আপনি অনেকদিন ধরে এসএসসির ক্লাস নিয়ে আসছেন না। তো আমি তোমাদেরকে বলছি আমি এসএসসির ক্লাস নিয়ে আসছি। এবং এই ক্লাচ সিরিজের মাধ্যমে আমি এটুকু বলতে পারি, ক্লাচ দাবলে যেমন একটা বাইক খুব স্মুথলি চলতে থাকে, কোনো রকম টান থাকে না, ঠিক একই রকম এই ক্লাস সিরিজের মাধ্যমে তোমাদের সিলেকশনে কোনো রকম বাধা আমি আসতে দেব না। পুরোপুরি জিকের যতগুলো সাবজেক্ট রয়েছে সব কভার করব এই ক্লাস সিরিজের মধ্যে। টোটাল 5টা ক্লাস হবে। 5টা ক্লাসে জিডিতে যতগুলো পলিটির মানে জিডিতে যতগুলো কোশ্চেন এসছে সেগুলো আলোচনা করব। তারপর এসএসসি এমটিএস 2025-এ কোনগুলো এসছে সেগুলো আলোচনা করব। এরকম ভাবে এসএসসি লাস্ট 2 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে সেখানকার সাবজেক্ট ওয়াইজ আমরা পিওয়াইকিউ অ্যানালাইসিস করব এবং আমরা গবেষণা করে দেখব যে কোন ধরনের কোশ্চেন আগামী দিনে হতে পারে। যারা এসএসসি এমটিএস কে টার্গেট করছো তাদের জন্য এটা বেস্ট ক্লাস হতে চলেছে। বাংলাতে প্রথমবার এরকম ক্লাস কেউ করাবে, তো অবশ্যই তোমরা ক্লাসটার জন্য রেডি দেখো। ধন্যবাদ।